মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে এইভাবে দল ভেঙে দিতে হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তারা হাঁটলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা। এটা তো আদর্শ হতে পারে না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলে যে একটা কোনো দল আছে এটা স্মৃতিতে থাকবে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নয়, একটা পেশা। আগামী দিনে যেটা দেখার সেটা হচ্ছে নিচুতলার কর্মীরা কোন দিকে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা এরপর আটকানো হয়তো খুব মুশকিল হবে। দুটো জিনিস আছে এর মধ্যে। একটা হচ্ছে প্রথম, অবশ্যই আমি বলব যে এই তৃণমূল কংগ্রেস দলটা একটা ক্লাবের ভঙ্গিতে চলতো। এটা আমার কখনোই এই দলটাকে অ্যা কখনোই একটা রাজনৈতিক দল বলে মনে হয়নি। একদম সত্যি কথা বলতে কি। অ্যা আমিও নিশ্চিত ছিলাম যে যদি এই নির্বাচনে তৃণমূল পরাজিত হয়, তৃণমূল দলটা আর থাকবে না, উঠে যাবে। কিন্তু এত দ্রুত যে এত কিছু ঘটবে সেটা আমার কল্পনার মধ্যেও ছিল না সত্যি বলতে কি। কেন নিশ্চিত ছিলাম যে এই নির্বাচনে যদি তৃণমূল পরাজিত হয় তাহলে তৃণমূল উঠে যাবে? তার কারণ এই দলটা কোনো নীতি বা আদর্শের উপর ভিত্তি করে তৈরিই হয়নি। এই দলে যারা যোগ দিয়েছিল একটা সময়ের পর আমরা দেখলাম তারা প্রত্যেকেই কম বেশি অ্যা মানে অর্থের গন্ধে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস করা মানে এক ধরনের প্রায় পেশা। আমার মনে পড়ে যাচ্ছে একটি ড্রাইভার ছেলে সে একবার আমাকে বলেছিল যে তাদের গ্রামে এইসব ভাতা-টাতা পেয়ে আর কেউ কোনো কিছু করে না, ছেলেরা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, "কেন? এইসব ভাতাতে কাজ মিটে যায়?" সে বলল, "না, বাকি সময়টা তৃণমূল করে। সেখান থেকেও তো অর্থ উপার্জন হয়।" তার মানে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল নয়, একটা পেশা। লোকের কাছে যারা একটু গুন্ডা, বদমাইশ, কোন রকম বিনিয়োগ না করে অর্থ উপার্জন করতে চান, তাদের কাছে তৃণমূল কংগ্রেস ছিল এমন একটা প্ল্যাটফর্ম উপার্জনের, যেখানে গিয়ে দাঁড়ালে পকেটে দুটো পয়সা আসবে। কাজেই নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে এই দলটা একেবারেই তৈরি হয়নি। নীতি এবং আদর্শ যদি থাকতো এই দলের একেবারে সূচনা লগ্ন থেকে, তাহলে এত দ্রুত কর্পূরের মতো একটা দল ১ মাস মানে সত্যি পূর্ণ হচ্ছে, তার মধ্যে উবে যেত না। যেমন ২০১১ সালে বামেরা ক্ষমতাচ্যুত হয়েছে। খুব ছোট বাম দলও আমি বলছি। সে কিন্তু টিকে আছে। কোনদিন ক্ষমতার ধারে কাছে গত এই ৫০ বছরে ছিল না এসইউসিআই দল। কিন্তু তারা টিকে রয়েছে। ছোট নকশাল যে সমস্ত গোষ্ঠী, তারা টিকে রয়েছে। তারাও দীর্ঘদিন ক্ষমতার ধারে কাছে নেই। কিন্তু একটা মতাদর্শের উপরে ভিত্তি করে দল তৈরি হয়েছিল বলে তারা কিন্তু টিকে আছে এবং তাদের উপস্থিতি বেশ বোঝা যায়। এই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি যা অবস্থা হয়েছে আর কিছুদিন পরে বোঝাই যাবে না। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলে যে একটা কোনো দল আছে এটা আর মানুষের মানে স্মৃতিতে থাকবে এরপর যে ছিল দল। এটা আর বোঝাই যাবে না। তো ১ম কারণ হচ্ছে এই নীতিহীনতা, আদর্শহীনতা একটা ক্লাবের মতো তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করা এবং ওই যেটা বললাম যেটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে যারাই এই দলে রাজনীতি করতে এসেছিলেন একটা সময়ের পর থেকে ১ম দিকে এই দল যখন ক্ষমতায় আসে তখন সিপিআইএম এর বিরোধিতা করাই ছিল মূল লক্ষ্য। সেই কারণে অনেকে জুটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটা অস্বীকার করি না। কিন্তু একটা সময়ের পর থেকে কেবলমাত্র সিন্ডিকেট রাজ চালানোর একটা দল এবং অর্থ উপার্জনের একটা দল হিসেবেই দলটা নিজেকে প্রতিষ্ঠা করেছিল। তার অনিবার্য যা পরিণতি হবার তাই হলো। হ্যাঁ, অবশ্যই খানিকটা তো বটেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যা একেবারেই বুঝতে পারেননি যে দলের নেতারা, বর্ষীয়ান নেতারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এতখানি ক্ষুব্ধ, তা তো হতে পারে না। যেমন ধরা যাক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তো ওদের দলেই থাকার কথা ছিল আজকে। যদি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তিনি অভিষিক্ত হতেন। হলেন না বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন এবং একেবারে উলটপুরাণ ঘটল। তো তখনই তো অন্তত আর কিছু না হলেও এই ঘটনাতেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ১ম থেকে তৃণমূল কংগ্রেস করে আসছেন সেই নেতারা এবং দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন সেই নেতারা একেবারেই মেনে নিতে পারছেন না এবং সেটা খুব স্বাভাবিক। তার কারণ অভিষেক কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলনের ফসল নয়। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন
তার কিন্তু একটা রাজনৈতিক অতীত আছে। তৃণমূল হয়তো পরে এসেছেন, তার আগে কংগ্রেস করেছেন, ছাত্র রাজনীতি করেছেন। এই অতীতটা তো একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল না। এবার তার একটা মানে কি বলবো, ম্যানেজার সুলভ একটা দক্ষতা ছিল। সেটাও কতখানি দক্ষতা আজকে প্রশ্নের মুখে পড়ছে। ম্যানেজারি করে তার দল চলে না। এবং ওই আইপ্যাক সর্বস্বতা, একেবারে কর্পোরেট কালচারে একটা দলকে যদি নিয়ে চলে যাওয়া হয়, যে দলটা মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, তাহলে কিন্তু সেই দলের যে জনভিত্তি সেটা যেমন দুর্বল হয়, তেমন সেই দলের ভেতরে এই কর্পোরেট কালচারে কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক নেতারা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটি কিন্তু আদ্যন্ত রাজনৈতিক মাটি। সুদীর্ঘ এই রাজনৈতিক সংস্কৃতি একেবারে স্বাধীনতা আন্দোলন থেকে, তারও আগে সিপাহী বিদ্রোহ থেকে যদি আমরা স্মরণে রাখি। তো সেই মাটিতে কিন্তু কখনোই কোনো অবস্থাতেই এই কর্পোরেট আ নিয়ন্ত্রিত রাজনীতি গ্রাহ্য হওয়ার নয়, গৃহীত হওয়ার নয়। এবং তাই হয়েছে। দেখাই যাচ্ছে তো যে মূল ক্ষোভটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আজকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিত্যাগ করতেন, তাহলে হয়তো তার দলটা বেঁচে যেত, যা মনে হচ্ছে। কিন্তু তিনি সেটা তো করলেন না। যার ফলে এই অনিবার্য পরিণতি হলো। আরেকটা কথা আমি বলছি, সেই কথাটাও খুব আমার নিজের মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ। যে ওই যে বললাম যে একটা সময় পর্যন্ত সিপিআইএম বিরোধিতা করেছে এই দলটা। রাজনৈতিক সেটাই ছিল তাদের মূল এজেন্ডা। রাজনৈতিক মতাদর্শ বা নীতি কিছুই ছিল না। আমি অনেক সময় আমার যারা পরিচিত তৃণমূলের নেতৃস্থানীয় মানুষ, তাদের জিজ্ঞেস করেছি যে, মানে আপনাদের আদর্শ কি? আপনারা মানে কোন আদর্শের উপর ভিত্তি করে দল পরিচালনা করেন? আপনাদের কি কোনো পার্টি দলিল আছে? আপনাদের কি কোনো লিখিত গৃহীত কর্মসূচি আছে? তো ওদের উত্তর ছিল যে, না, আমাদের সমস্ত কিছু হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা। কিন্তু এটা তো আদর্শ হতে পারে না। এইখানেও যে গোলমালটা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা, তাঁর আমরা সন্তান। তো মা যা করেছিলেন সন্তানরা একটা সময়ের পর তাই করবেন। তার কারণ আমরা যদি মনে করতে পারি তাহলে মনে করব যে তৃণমূল কংগ্রেস দলটার জন্ম হয়েছিল কিভাবে? জন্ম হয়েছিল কংগ্রেসের ভেতরের অন্তর্দ্বন্দ্ব থেকে। মূলত সৌমেন মিত্রর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা দখলের লড়াই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ভেতরে কোণঠাসা হয়ে যান, ব্রাত্য হয়ে পড়েন, বহিষ্কৃত হন এবং নতুন দলের জন্ম হয়। তার মানে কি? মানে এই দলটা তৈরি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে রাজ্য কংগ্রেসের সভানেত্রী তার হওয়া উচিত, চেয়ারটা চাই। এই কারণ একমাত্র, চেয়ারটা পেলেন না বলে একমাত্র একটা রাজনৈতিক দলের জন্ম দিলেন। এই দলের শুরুটাই হয়েছিল এইভাবে, ক্ষমতার জন্য। আরেকটা দল ভেঙে এসে। তো আজকে যা ঘটেছে তা তো একদিক থেকে অনিবার্য ছিল। ওই যে বললাম, মা যা করেন তা তো সন্তানরা আ বা তার থেকেই শেখেন, মাকে অনুসরণ করেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের আদর্শ। মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে এইভাবে দল ভেঙে দিতে হয়। একই পথে আজকের তৃণমূল, নব্য তৃণমূলের যে নেতারা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তারা হাঁটলেন এবং তাদের সঙ্গে অনেক প্রবীণ বিধায়কও যুক্ত হলেন। এই তো কারণ। দুটো কথা বলি এখানে। আমি যেমন বললাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছিলেন সেটা কিন্তু অনৈতিক কাজ ছিল না। তার কারণ তিনি কিন্তু কংগ্রেসটাই আমার এই দাবিটা করেননি। একটা নতুন দল করেছিলেন। ঋতব্রতরা যে কাজটা করছেন যে আমরাই তৃণমূল, এটাই তৃণমূল, এটাই নতুন তৃণমূল, সেটা কিন্তু অনৈতিক কাজ। তার কারণ এই দলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছেন। এই দলটাকে আজকে আমার দল হিসেবে দাবি করলে বা আমাদের দল হিসেবে দাবি করলে সেটা খুব অসৎ দাবি হয়। যদিও দেখলাম ওরা বলছেন আমাদের নেত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। সে তো কথার কথা, সে তো বোঝাই গেছে ইতিমধ্যেই। তো যে কারণে দুটোর মধ্যে একটা তফাৎ আছে। তফাৎটা এই যে মোটামুটি একটা মানে মানে আ আ নৈতিক জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও ক্ষমতা দখলটাই ছিল মূল কথা, একটা চেয়ারই ছিল মূল বিবাদের উৎস। কিন্তু তবুও মোটামুটি একটা নৈতিক অবস্থান থেকে, এই অর্থে বলছি যে তিনিও ইচ্ছে করলে শুরুর দিকে বলতে পারতেন আমরাই কংগ্রেস, হ্যাঁ? যদিও সেটা অত সহজ ছিল না। প্রতীক থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু শুরুর দিকে ওর সঙ্গে অনেকজন মানুষ যে ছিলেন এমনটা না। আস্তে, আস্তে লোকসংখ্যা বাড়তে থাকে।
কিন্তু তবুও আমি বলব যে ওর মাথাতেই ছিল যে একটা আলাদা দল করব। যেটাকে আমি বলছি যে অ্যা মোটামুটিভাবে একটা নৈতিক সিদ্ধান্ত, যদিও ক্ষমতা ছিল মূল লক্ষ্য, চেয়ার ছিল মূল লক্ষ্য। ঋতব্রতরা যেটা করলেন সেটা খুব অনৈতিক। সত্যি কথা। তার কারণ হচ্ছে যে এটা আমি জোর গলায় বলতে পারি যে ঋতব্রত যদি এই নির্বাচনের আগে এভাবে দল ভাঙতেন এবং ভোটে যেতেন, যে জনসমর্থন তৃণমূল পেয়েছে ওই যে 40% ভোট, প্রায় 41%, সেই ভোট কিন্তু এই ঋতব্রতদের কোট আনকোট নব্য তৃণমূল একেবারেই পেত না। এরা প্রত্যেকে কিন্তু ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তাদের মাথায় রয়েছে এই কথা বলে। তো সেই দিক থেকে এটা কিন্তু অত্যন্ত আমি বলব যে অন্যায় কাজ হয়েছে। ঘোরতর অন্যায়, অনৈতিক কাজ হয়েছে। আইনসঙ্গত তো বটেই, অতজনের সই জোগাড় করে জমা করতে পেরেছেন। কাজেই আইনগত দিক থেকে এর মধ্যে কোনো ভ্রান্তি সম্ভবত নেই। এদের প্রত্যেককে যদি আগে তৃণমূল বহিষ্কার করতে পারত, ওরা তো বুঝতেই পারেননি, যেটা আমি বুঝলাম যে কারা, কারা সই করেছে নিশ্চিত হতেই পারেননি। সকলকে বহিষ্কার করে দিলে হয়তো একটা আইনি জটিলতা হতো। এখনো হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল তারা আইনি পথে হাঁটবেন বলে আমার মনে হচ্ছে। কুণাল ঘোষ গিয়ে যে সমস্ত চিঠি জমা করেছেন, স্পিড পোস্টে যে সমস্ত চিঠি পাঠানো হয়েছে, তা থেকে বোঝাই যাচ্ছে যে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালও যে চিঠি দিয়েছিলেন স্পিকারকে, তা থেকে বোঝাই যাচ্ছে এটা আদালত পর্যন্ত গড়াবে। আমি আইনজ্ঞ নই, কিন্তু আইনজ্ঞদের কথা যেটুকু শুনেছি বা যেটুকু আমি আইন বুঝি, তাতে আমার মনে হচ্ছে যে আদালতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়দের জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম। যদি না এই ৫৮ জনের মধ্যে আবার কাউকে ওরা নিজেদের শিবিরে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। একটা টানাপোড়েন হয়তো এই সময় চলবে। অর্থ একটা বিরাট বড় ব্যাপার হয়ে যেতে পারে। এই কারণেই বলছি অর্থ বিরাট বড় ব্যাপার হয়ে যেতে পারে। তার কারণ তাপস রায়ের ভূমিকা থেকে খুব স্পষ্ট যে বিজেপি এই তৃণমূলের ভাঙনটা নিয়ে খুব উৎসাহী ছিল। খুবই উৎসাহী ছিল। এবং তার একটা বড় কারণ হচ্ছে যে গত কিছুদিনের এই ১ মাসের যদি আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রের উপরে নজর রাখি, তাহলে দেখব যে ১ মাসের মধ্যে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে নিপীড়িত মানুষের পাশে বামেদের দাঁড়ানো, বাম দলগুলোর দাঁড়ানো। এই গতকাল রাত্রেবেলা যাদবপুর থেকে জেসিবি ফিরে গেছে, বুলডোজার ফিরে গেছে। তো যে কারণেই বিজেপির এই আশঙ্কা হওয়ার সঙ্গত কারণ আছে বা কারণ ছিল যে তৃণমূলের থেকে যে জনসমর্থন চলে গেছে বা ফলতার ভোটের রেজাল্টও আমরা দেখেছি কিছুদিন আগে, সেই জনসমর্থন বামেদের দিকে চলে যাবে। মতাদর্শগত জায়গা থেকে বামেরা বিজেপির একেবারে উল্টো দিকে অবস্থান করে এবং মতাদর্শহীন তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে বিরোধী প্রতিপক্ষ হিসেবে অনেক সহজ প্রতিপক্ষ। সেদিক থেকে বামেরা একটা ভুল হোক, ঠিক হোক, একটা মতাদর্শের উপরে দাঁড়িয়ে থাকা বাম দলগুলো, তারা কিন্তু বিজেপির কাছে অনেক কঠিন প্রতিপক্ষ। বিজেপি সবসময় চাইবে, যেহেতু ক্ষমতায় এসেছে, যে বিরোধী ভোটটা ভাগ হয়ে যাক। এবং বিরোধী ভোটটা ভাগ হবে এইভাবে যে দেখা গেল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তৃণমূল রইল, ঋতব্রতদের আরেকটা তৃণমূল রইল, আর বামফ্রন্ট এবং আইএসএফ এর জোট রইল। তো বিরোধী ভোট তো মানে পরিষ্কার ৩ টে ভাগে ভাগ হয়ে যাবে। কেননা আমি এখনো বলছি আ ঠিক গতকালের যে ধর্না, সেই ধর্না পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার ধারে কাছে নেই। কিন্তু এটা যদি আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানে নখদন্তহীন বাঘে পর্যবসিত হয়েছেন, তাহলে ভুল ভাবা হবে। তার কারণ কিছু মানুষের ভোট, তৃণমূলের নিচুতলার কর্মীদের কিছু কর্মীর কাছে সত্যি কথা বলতে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনো নেতা নন। সন্দীপন সাহাকে তারা অনেকে হয়তো জানেনই না। এই বিতর্কের ফলে হয়তো জানতে পারছেন যে কে সন্দীপন সাহা। তাদের কাছে কিন্তু এতদিন নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতরা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে বিধায়কদের সংগঠিত করতে পেরেছে। যেটা দেখার, আগামী দিনে যেটা দেখার, সেটা হচ্ছে নিচু তলার কর্মীরা কোন দিকে যান। যে কারণেই আমি বলছি যে আমার মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস অ্যা তার জনভিত্তি একেবারে মানে শূন্য হয়ে যাবে। জনভিত্তির কথা যদি বলতে হয়, অনেক খারাপ হবে আগের চেয়ে। সামগ্রিকভাবে তৃণমূলের। তার মধ্যেও যেটুকু ভালো জনভিত্তি থাকবে, ভোটের বিচারেও যদি আমরা করি, যদি দলটা ততদিন পর্যন্ত টিকে থাকে, কেন আজকে তো দল সমস্ত কমিটি-টমিটি ভেঙে দিয়েছে। তাহলে সেই জনসমর্থনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। এটা আমার নিজের বারবার মনে হচ্ছে, তার কারণ বাকি যে নেতারা, সেই নেতাদের সেই অর্থে কিন্তু
মানে কোনো ম্যাস অ্যাপিল নেই, জনগণের কাছে বৃহত্তর অর্থে কোনো গ্রহণযোগ্যতা নেই। কয়েকজন বিধায়ক মিলে একত্রিত হয়েছেন, দলের ভেতরে তাদের ক্ষোভ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মারাত্মক ক্ষোভ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা সময় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা অভিযোগ জানাবার চেষ্টা করেছেন, কেউ জানিয়েওছেন, কিন্তু তার কোনো প্রতিকার হয়নি। তার ফলে তারা একত্রিত হয়েছেন এবং এর পেছনে আমি যেটা বললাম যে আমার মনে হচ্ছে যে বিজেপির তাপস রায়ের ভূমিকা থেকে, বিশেষ করে কেননা তিনিই ১ম একটা পোস্ট করলেন ফেসবুকে, যদিও উনি পরে বলেছেন যে উনি দেখেন না ওর ফেসবুক নিজে। তাও বা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যা একেবারে মানে জানিয়ে দিলেন সংবাদ মাধ্যমকে যে চিঠিটা আসলে কারা লিখেছেন, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তা থেকে মনে হচ্ছে যে বিজেপি চাইছিল ওই মহারাষ্ট্রের মডেল মাথায় রেখেই যে এখানেও তৃণমূল কংগ্রেসের মধ্যেই ভাঙনটা হোক। এর ফলে ওই যেটা বললাম যে এদের খুব পরিষ্কার একটা সুবিধা হচ্ছে যে বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। কেন ওরাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে শূন্য হয়ে যাবেন না। ওরাও জানেন যে একটা অংশের মানুষের ভোট যত দিন যাবে, যত বিজেপি সরকারে আসা মানেই যে সমস্ত কাজ একেবারে সম্পূর্ণভাবে সঠিক করবে তা তো নয়। ভুল-ভ্রান্তি সরকার চালাতে গেলে হয়ই যেকোনো দলের। সেই ইস্যুগুলো নিয়ে যখন কথা হবে, এখনো ওই ১ম দিকের মধুচন্দ্রিমার পর্ব চলছে, তাতেই এত ক্ষোভ অনেক ক্ষেত্রে মানুষের মনে জন্ম নিয়েছে। গরিব মানুষের মনে বিশেষ করে। তো সেই ইস্যুগুলো যখন সামনে আসতে থাকবে তখন কিন্তু আস্তে, আস্তে খানিকটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় জমি পাবেন। বাট আই ডাউট যে এই মানে অনেকে বলছেন এটা বিজেপির বি টিম। এই বিজেপির বি টিম নব্য তৃণমূল আদৌ জনগণের কাছে সেভাবে গৃহীত হবেন কিনা। এলাকায় বিধায়কদের যে সমস্ত সঙ্গী সাথী থাকেন, অনুগামী থাকেন, তাদের অনেকে হয়তো থাকবেন। কিন্তু আমি বলছি একেবারে নিচু তলার কর্মীরা, এদেরও তলায় যারা কাজ করেন বা যারা সাধারণ সমর্থক, তৃণমূল কংগ্রেসের তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেকে তো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতেন। সাধারণ মানুষ তারা দলের নীতি আদর্শ অত কিছু নিয়ে ভাবেননি। তারা দেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু নেত্রী, তার পক্ষে দাঁড়িয়েছিলেন। অনেকেই। সেই জায়গা থেকে তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তো সেই কারণে কিন্তু আমার নিজের ধারণা যে বিজেপির এটা এই দিক থেকেও লাভ যে বিরোধী নেত্রী হিসেবে একা মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকতেন, তাহলে বিপজ্জনক হতো। ওই যে বললাম যে কিছুটা সমর্থন ওর কাছে থাকবে কিন্তু সেটাও তো বিরাট নয়। তো এই বিভাজনটা, ভোট বিভাজন এবং বিরোধী স্পেসে তৃণমূলের ভেতরে দুটো বিভাজন। ওই যে বিধায়করা তাদের কিছু অনুগামীদের নিয়ে অন্যদিকে চলে যাবেন। খুব স্পষ্ট এটা অনিবার্যভাবে হবে। তলার লেভেলের সমর্থনটা আমার নিজের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। কিন্তু এই যে বিভাজনটা হয়ে যাবে না এবং বিরোধী রাজনীতির স্পেসটা পুরোটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে থাকবে না। কাজেই তৃণমূলের নব্য তৃণমূলের ম্যাস অ্যাপিল না থাকুক, একেবারে তৃণমূল স্তরে গ্রহণযোগ্যতা না থাকুক, একটা জিনিস হবে যে তাদের অনেকেই আছেন যারা খুব ভালো বাগ্মী, কথা বলতে পারেন। তাদের মিডিয়া প্রেজেন্স তো থাকবেই। নানা ইস্যুতে তারা তো কথা বলতে থাকবেনই। এবং হতেও পারে যে অনেক ক্ষেত্রে দেখা যাবে হয়তো বিজেপি সরকারকে তারা সমর্থনও করতে শুরু করবেন। সেটা তো বিজেপি চাইছিলই। যে এই ভাঙনটা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটু কোণঠাসা হন এবং এই নব্য তৃণমূল তৈরি হোক। আমার আরেকটা কথাও মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে কারাগারে পাঠানো হবে কিনা আমি জানি না। কেননা সেটা হলে আবার মমতার প্রতি একটা প্রবল sympathy বাংলার মানুষের তৈরি হতে পারে। কিন্তু এই যে নব্য তৃণমূল তৈরি হয়ে গেল না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা এরপর আটকানো হয়তো খুব মুশকিল হবে। সেটা আরেকটা ক্রাইসিস এরপর মানে আদি তৃণমূলের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে আসতে চলেছে। আর সবশেষে যেটা বলব যে ভবিষ্যৎ কি হবে, আমার এই সমস্ত ধারণা যেগুলো বললাম যে ভবিষ্যতে এই হতে পারে। আমার ধারণা যে মিডিয়া প্রেজেন্স এই নব্য তৃণমূলের বাড়বে। আমার ধারণা যে গ্রাসরুট স্তরে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেটুকু সমর্থন থাকুক সেটুকু সমর্থন থাকবে। এই বিভাজন থেকে বিজেপির বিরাট একটা সুবিধা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একা পুরো বিরোধী স্পেসটা মিডিয়াতে বিশেষ করে দখল করতে পারবেন না। সেই জায়গাটা অনেকটা দখল করবে এই নব্য তৃণমূলের লোকজন। আর যেটা আমি বারবার বলছি ১ম থেকে, বামেদেরকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করবে বিজেপি। বিরোধী দলের মানে জায়গা থেকে যে প্রধান বিরোধী হিসেবে যেন বামেরা কিছুতেই না উঠে আসতে পারে। এই চেষ্টা বিজেপি করবেই। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের এই যে অন্তর্দ্বন্দ্ব, এই যে কোন্দল, এই যে বিরোধী দলনেতা বিধানসভায় কে হবে তাই নিয়ে যেভাবে তৃণমূল দলে একেবারে আড়াআড়ি ভাঙন হয়ে গেল। এই সমস্ত কিছু তো বাংলার মানুষ দেখলেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আগামী দিনে একটা কথা ঠিক যে বিজেপি যে শতাংশ ভোট পেয়েছে,
বিরোধীরা কিন্তু সামগ্রিকভাবে তার চেয়ে বেশি ভোট পেয়েছে। তো যার ফলেই বিরোধী মানুষ অনেকজন আছেন এখন। তাদের হয়তো অনেককে বিজেপি উইন ওভার করতেও পারে, নিজেদের দিকে নিয়ে আসবে। কিন্তু বিরোধিতার একটা বড় জায়গা কিন্তু থাকবে। আমার নিজের ধারণা যে বামেদেরকে পেছনে ঠেলে দেওয়ার স্ট্র্যাটেজি থেকেই হয়তো এটা সবচেয়ে বড় লক্ষ্য বলে আমার মনে হয়েছে। আগেরগুলোর সঙ্গে বিজেপি এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছে বলে মনে হচ্ছে আমার। বিশেষ করে আমি আবারও বলছি তাপস রায়ের ভূমিকা দেখে। কেন তাপস রায় তো তৃণমূল থেকে বেরিয়ে আসা একজন নেতা এবং অভিষেক ব্যানার্জির উপরে তার প্রবল ক্ষোভ। কিন্তু আমার তাও মনে হচ্ছে, I repeat, যে এই যে পরিকল্পনা বিজেপির সেটা সম্পূর্ণ সফল হওয়া মুশকিল আছে। কেননা বাংলার মানুষ সামগ্রিকভাবে কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৃণমূলকে আর ১ম পছন্দ আদিই হোক আর ৯০ হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই হোক আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই হোক। কাউকেই বাঁচবে না। ওদের যে সমর্থক রয়েছেন যারা অন্ধ ভক্ত থাকে, কিছু দলের অন্ধ ভক্ত থাকে। মানে একটা খুঁটিকে দাঁড় করিয়ে দিলেও একটা দল কিছু ভোট পায়। অন্ধ কিছু ভক্ত থাকে। সব দলেরই থাকে। ২টো, ৫টা, ৪টে একেবারে ছোট দলও ভোট পায়। শূন্য ভোট কেউ কখনো পেয়েছে বলে তো মনে হয় না। সেই জায়গা থেকে বলছি যে এদের একটা তো পার্সেন্টেজ অফ ভোট থাকবেই এবং সেই ভোটটা বিভাজিত হবে। সেই ভোটের বড় অংশ আমার নিজের ধারণা যদি দলটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়ে রাখতে পারেন সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এই ভাঙনের পরে কি হয়? আরো বিধায়ক মমতাকে ছেড়ে আরো নেতা মমতাকে ছেড়ে আগামী দিনে ওদিকে চলে যান কিনা সেটাও দেখতে হবে। যদি বাঁচিয়ে রাখতে পারেন, এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থান নিয়েছেন সেই অবস্থানে অনড় থাকতে পারেন যে দলকে তিনি নতুন করে তৈরি করবেন, গড়ে তুলবেন। তাহলে বিরোধী রাজনৈতিক স্পেসে আ নব্য তৃণমূলের চেয়ে গ্রাসরুট লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আবেদন গ্রহণযোগ্যতা থাকবে বেশি। সেইটাও কিন্তু বামেদের তুলনায় অনেক কম হবে। তার কারণ এই যে আমি আবারও বলছি যে বিজেপি হয়তো এই জায়গা থেকেই চেয়েছে যে এরকম একটা ঘটনা ঘটুক। কিন্তু বাংলার মানুষ কিন্তু এই বিভাজনটা দেখে তৃণমূল কংগ্রেস কোন তৃণমূলকেই নিজেদের ১ম পছন্দ হিসেবে বিরোধিতার জায়গা থেকে আর মনে করবেন না। বিশেষ করে সংখ্যালঘু যে মানুষরা রয়েছেন, সংখ্যালঘু মানুষরা বিজেপিকে ভোট দেবেন একটা বিরাট অংশে এটা মনে করার কোনো কারণই নেই। এবং প্রায় ৩৩% মতো ভোট এখনো আছে সংখ্যালঘুদের। তো সেই জায়গা থেকে সংখ্যালঘুদের গোটা ভোটটাই অ্যা প্রায় মানে অধিকাংশ গোটা ভোটটা বলা ঠিক হবে না। সিংহভাগ ভোট বাম আইএসএফ জোটের দিকে চলে যাবে বলে আগামী দিনে আমার বিশ্বাস। কিছুটা যাবে কংগ্রেসে। সামান্য কিছুটা হয়তো এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। রাজনৈতিক দিক থেকে আমার মনে হয় না ঋতব্রতদের তৃণমূল কংগ্রেসের বিরাট কোনো ভবিষ্যৎ আছে। ওদেরকে মোটামুটি বিজেপি নিয়ন্ত্রণ করবে। বিজেপি ওদের পরিচালনা করবে এবং ওদের পরিচালনা করে যতখানি সুবিধে রাজনৈতিক স্পেসে পাওয়া সম্ভব তা পাওয়ার চেষ্টা করবে। ৫-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই ৫ বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।